আজকে কোনো খেলার কথা বলতে আসি নাই, একটা আনন্দময় সন্ধ্যার কথা বলতে আসছি। কোনো জ্ঞানের আলাপ না, কোনো বিশ্লেষণ না, কোনো ইতিহাসের গল্প না, স্রেফ একটা আনন্দময় সন্ধ্যা। বাংলাদেশের কয়েকজন ফুটবলারের সঙ্গে, ন্যাশনাল টিমের কয়েকজন ফুটবলারের সঙ্গে আমার একেবারে কৈশোরের মতো, শৈশবের মতো একটা সন্ধ্যা কাটছে। একেবারেই ভক্ত হিসাবে আমি আমাদের তারকা ফুটবলারদের কাছে গেছিলাম গতকালকে সন্ধ্যায়। এই যাওয়াটা, আমি আমার দুটো বাচ্চারে নিয়ে গেছিলাম, এই যাওয়াটা আমাকে আক্ষরিক অর্থে আমার জীবন বদলায় দিছে। আপনাদের কাছে মনে হতে পারে যে এটা অতি কথন, একটা এত বয়স্ক মানুষ যে 20 বছর ধরে সাংবাদিকতা করছে, দুনিয়ার বড় বড় তারকারে কাছ থেকে দেখছে, সাক্ষাৎকার নিচ্ছে, সে কেন এই তারকাদের কাছে গিয়ে জীবন বদলে যাবে? সেই ব্যাখ্যাটা আজকে একটু দেব, যে ওরা কিভাবে আমাকে বদলায় দিছে। একই সঙ্গে এই ছেলেগুলো, এই অ্যাথলেটগুলো, আমাদের ন্যাশনাল টিমের ফুটবলারগুলো যে কত ভালো ছেলে, কত ভালো ছেলে। আমার এত বছরের অভিজ্ঞতায় আমি বলতেছি যে এত ভালো ছেলে আপনি টপ পর্যায়ে খুব বেশি দেখবেন না এক জায়গায়। আরে এত আনন্দ, এত মজা এবং এত বিনয়, এত দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, এটা এক জায়গায় দেখা যায় না। সেই গল্পগুলো আজকে একটু করব এবং খুব ধন্যবাদ দেব, খুব ধন্যবাদ দেব আমাদের হামজা থেকে শুরু করে কাজেম শাহ, সৌমিত, ফাহমিদুল, সবাইকে খুব ধন্যবাদ দেবো আমাকে এরকম একটা শৈশবে ফিরায় নিয়ে যাওয়ার জন্য। আসেন সেই গল্পটা একটু বলি। দেখেন, পৃথিবীতে প্রত্যেকটা পেশার না কিছু সাইড ইফেক্ট আছে। আমার এই যে ক্রীড়া সাংবাদিকতা করছি 18 থেকে 20 বছর, এটা সবচেয়ে বড় সাইড ইফেক্ট ছিল যে আমার কৈশোরটা মরে গেছিল, আমার শৈশবটা মরে গেছিল। আমি আসলে শৈশব কৈশোরে কেমন মানুষ ছিলাম, যত না খেলা ভালোবাসতাম তার চেয়ে খেলোয়াড়দের বেশি ভালোবাসতাম। এটা সত্যি, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আপনারা যেটা হয় যে আপনারা খেলাটাকে বেশি ভালোবাসেন, খেলাটা বেশি বোঝেন, নিজেরা হয়তো টুকটাক খেলছেন। আমার কোনোদিন খেলাধুলো করা হয় নাই, কিন্তু আমি খেলোয়াড়দের মারাত্মক ভালোবাসতাম। মানে খেলোয়াড়রা ছিল আমার কাছে ছোটবেলা থেকে দূর আকাশের তারা। একজন খেলোয়াড়কে একটু কাছ থেকে দেখতে পারলে সে যে কোনো লেভেলের খেলোয়াড়, আমার জীবনটা ভরে যেত। ওই দিনটা তো বটেই, ওই মাসটা সারা মাস ওই নিয়ে গল্প করে কাটায় দিতাম। আমি কি পরিমাণে তারকা অনুসন্ধানী ছিলাম তার একটা উদাহরণ দেই। আমরা যখন ছোট ছোট মাত্র 9-10-এ পড়ি, তখন বাংলাদেশে একটা বিরাট ধর্মঘট চলতেছে। আকরাম ভাইরা হচ্ছে তখন ন্যাশনাল টিমের খেলোয়াড়। ন্যাশনাল টিম এবং তার আশেপাশে সম্ভবত 60-65 জন খেলোয়াড় ধর্মঘটে চলে গেল। ধর্মঘটে যাওয়ার ফলে যেটা হলো, বাংলাদেশ ন্যাশনাল টিম ফরমেশন হচ্ছিল না। ঠিক ওই সময় কোনো একটা দেশের এমসিসি বা কেউ একজন বাংলাদেশে ট্যুরে আসলো, একটা ম্যাচ খেলতে হবে, প্রথম ম্যাচটা। সেই ম্যাচের জন্য খেলোয়াড় কাদের পাওয়া যাবে? ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন ক্রিকেটার, যারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাদেরকে দা বাংলাদেশি সাইড বা এরকম কিছু একটা নাম দিয়ে ওই নামায় দেওয়া হলো। তারা লাল সবুজ জার্সি পরলো। এখন এই দলের মধ্যে আমার এলাকার এক ভদ্রলোক ছিলেন, মাহফুজ ভাই। উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন, উনি আবার আমার যে ম্যাথ টিচার ছিলেন তার ছোট ভাই। ফলে উনি যখন ওই ম্যাচ খেলার পরে এলাকায় ফিরলেন, উনি তো এলাকা ছিল, ওনাকে আগে কতবার দেখছি, আমাদের পিসি কলেজের মাঠে ওনারে খেলতে দেখছি, কিন্তু আমি এবার ওনারে দেখার জন্য এসে সারাদিন পিসি কলেজের মাঠের পাশে বসে থাকলাম। কেন? উনি একবার লাল সবুজ পরছেন। এই যে লাল সবুজ পরা একজন খেলোয়াড়ের কাছ থেকে দেখব, এই আকর্ষণ আমার যাইতো না। হাবিবুল বাশার সুমন খুলনায় খেলতে আসতেছে, তখন মাত্র আমাদের এই যে এনসিএল শুরু হলো, এইটা শুনে আমি বাগেরহাট থেকে চলে আসলাম। এসে সুমন ভাইয়ের গায়ে ঢিলও মারছিলাম, কারণ সুমন ভাই বরিশালের হয়ে খেলতে নামছিল। সুমন ভাই তো আমাদের খুলনার ছেলে, কুষ্টিয়ার ছেলে, খুলনা বিভাগের ছেলে না। সে প্রথম বছর খেলছে বরিশালের হয়ে, এই আগে তার গায়ে ঢিলও মারছিলাম। এই রকম ছিল আমার প্রেমটা। কিন্তু যেটা হলো, শুরুতে শুরুতে যখন সাংবাদিকতা শুরু করলাম, আশরাফুলের বাসায় গেলাম, গিয়ে হা করে তাকায় দেখতাম আশরাফুলের, আশরাফুল কিভাবে খাচ্ছে। ও আর আমি টেবিলে খাচ্ছি, আমি খাওয়া ভুলে আশরাফুলে খাওয়া দেখতেছি। একজন তারকা কিভাবে খায়। আমি দল বদল দেখতে যেতাম, সুব্রতা আমাকে দল বদলে পাঠাতো, আমি দল বদলের নিউজ কালেকশন করতে ভুলে যেতাম। আমি অবাক হয়ে জাভেদ ওমর বেলিমরে দেখতাম, নান্নু বাইরে দেখতাম, এই বড় বড় তারকা দেখতাম। আবাহনী মাঠে অ্যাসাইনমেন্টে আসতাম, এসে এই মানজারুল ইসলাম রানা, এই মাশরাফি, এই রাজ্জাক, এই বুলবুল ভাই কোচ বিস্ময়ের সঙ্গে দেখতাম। কিন্তু আমার না এই যে সত্তাটা, এই যে আমি এটাতে বলি সবচেয়ে নিষ্পাপ সত্তা, ওই সময় পর্যন্ত আমি বেঁচে ছিলাম। এরপর থেকে আমার মৃত্যু শুরু হলো। কোন মৃত্যুটা শুরু হলো? আমার এই যে ভক্তের মৃত্যুটা শুরু হলো। পরবর্তী 18-20 বছরে আমি এই স্পোর্টস জার্নালিজম করতে করতে আমার ওই সত্তাটা মরে গেল। আমি আর তারকাদের উপভোগ করা, তারকাদের দেখে উচ্ছ্বসিত হওয়া, এইটা আর ছিলাম না।
এবং এটা খুব দুঃখজনক হলেও সত্যি, আমাদের অধিকাংশ ক্রীড়া সাংবাদিকের এই পরিণতি হয়। তারা একটা স্বপ্ন নিয়ে, একটা প্রেম নিয়ে আসেন ক্রীড়া সাংবাদিকতায়, কিন্তু না খেলা দেখার সুযোগ পান, না খেলোয়াড়দের দেখে রোমাঞ্চিত হওয়ার সুযোগ পান। খেলা দেখার সুযোগ কেন পান না? তারা আসলে অ্যাসাইনমেন্টে থাকেন। ম্যাচ চলতেছে, তার মাথায় কাজ করতেছে কি নিয়ে লিখবো, কারে নিয়ে লিখবো, সেটা নিয়ে কাজ করতেছেন, সেটা নিয়ে কারোর সঙ্গে কথা বলতেছেন, সেটা নিয়ে ডাটা চেক করতেছেন, এতে সময় চলে যায়। ওদিকে সুন্দর একটা ইনসুইঙ্গার পার হয়ে গেল, সুন্দর একটা ইয়র্কার পার হয়ে গেল, দারুণ একটা কাভার ড্রাইভ চলে গেল, সব মিস, সব মিস, সব মিস। ফলে ক্রীড়া সাংবাদিকের জীবনে সবচেয়ে বড় অপঘাতটা যেটা হয়, যে দুর্ঘটনাটা হয়, সেটা হচ্ছে তার ক্রীড়া প্রেমটার মৃত্যু হয়। সেটা একই সঙ্গে সে আর তারকা উপভোগ করতে পারে না। ধরেন আমি আর শেরওয়ান পাশাপাশি ইউরিনালে দাঁড়ায় মানে করছি, তো তারপরেও সেই উত্তেজনাটা তৈরি হয় নাই। সচিন টেন্ডুলকার পাশ দিয়ে যাচ্ছে, জাস্ট হাত মিলাইছে, একটু মুগ্ধ হয়ে তাকাইছে। এই পুরো সময়কালে একমাত্র মেসি আসছে। মেসি যখন সামনে থেকে হেঁটে গেছে, ওই একবারের জন্য কৈশোরে ফিরে গেছিলাম। বারবার লিও লিও করে চিৎকার করছে, ও আমার দিকে ফিরে তাকাইছে, হাসছে, খুব আনন্দ পাইছিলাম। এছাড়া কোনো তারকা, ব্রায়ান লারা, সুনীল গাভাস্কার সামনে থেকে যাচ্ছে আসতেছে, আমরা পাশাপাশি বসতাম, তো আমরা বসতাম প্রেস বক্সে, ওনরা বসতেন কমেন্ট্রি বক্সে, একদম পাশাপাশি। ফলে ওই তারকা প্রেমটা নষ্ট হয়ে গেছিল। সেই জিনিসটা গতকাল রাতে ফিরে আসলো। আমি আসলে গত কয়েকদিন ধরেই ভাবতেছিলাম যে আমাদের এই যে যারা প্রবাসী খেলোয়াড় যারা আসলো, প্রবাসী না বলি, বিদেশে থাকা ফুটবলার যারা আমাদের ন্যাশনাল টিমের হয়ে খেলতেছে, ওদের দু চারজনের সঙ্গে একটু কথা বলবো, সম্ভব হলে একটু ইন্টারভিউ নেব, নিয়ে আপনাদের জন্য কন্টেন্ট বানাবো। তো টুকটাক চেষ্টা করে যেটা বুঝলাম যে ওরা এগুলো একটু অ্যাভয়েড করতেছে। অ্যাটলিস্ট আমি দেবব্রত, এখন আমি যে লেভেল বিলং করি, তাতে আমার এরাকে ওইভাবে ইন্টারভিউ দিবে না। দিলেও যে কাঠখড় পোড়াতে হবে, ওইটা আবার এই বয়সে পেরে উঠবো না। পরে ভাবলাম যে যাই, ওদের সঙ্গে একটু ছবি টবি তুলে আসি, অ্যাটলিস্ট ছবি তুলে ফেসবুকে দিব, সবাই ভালো বলবে, একটা আনন্দ পাবো। এই নেশা নিয়ে যোগাযোগ করলাম। বিশ্বাস করেন, আমি আমার কোনো সাংবাদিকতা সোর্স দিয়ে যোগাযোগ করি না। ফুটবল ফেডারেশনের লোকজনের টুকটাক পরিচয় আছে, সাংবাদিক মহলে আছে, এসব মহলে যোগাযোগ করা যেত। আমি ভাবছি যেহেতু সাংবাদিকতা করতেই যাব না, বক্ত হিসাবে যাব, আমি তাহলে অন্যভাবে যোগাযোগ করি। তো আমার একজন বন্ধু, যিনি নিতান্তই আমার ব্যক্তিগত বন্ধু, তিনি একটা ক্যাপাসিটিতে এই টিমের আশেপাশে আছেন, বেশ গুরুত্বপূর্ণ পদে আছেন। তাকে বললাম, ভাইরে ভাই, আমি একটু এদের সঙ্গে দেখা করতে চাই। তো সে বললো, চলে আসো, যে কোনো এক সময় চলে আসো, ট্রেনিংয়ে যাওয়ার আগে বা পরে, পরে হইলে ভালো হয়, সন্ধ্যার দিকে আসো। তাই আমি বললাম, আমার বাচ্চা দুটোরে আনতে চাই, বিশেষত আমার ছেলেটা বড়, ও হচ্ছে হামজার ভয়ানক ভক্ত। বুঝে শুনে ভক্ত না, হামজারে নিয়ে যে ক্রেজ চলতেছে বাংলাদেশে, সেইটার ভয়াবহ ভক্ত। ফলে ও একটু হামজারে দেখতে চায়, আর মেয়েটাও দেখবে একটু তারকাদের, পরে বড় হলে বুঝবে যে কাদের দেখছে। বললো, নিয়ে আসো, ওদের দুজনেই নিয়ে আসো। আমরা গেলাম, ভয়াবহ সিকিউরিটি, ভয়াবহ সিকিউরিটি। এরকম সিকিউরিটি আমরা দেখছি ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম বা ফুটবল টিম যখন আসতো বড় বড় টুর্নামেন্টে, তখন। বাইলাটারাল সিরিজে এত বড় সিকিউরিটি দেখি নাই। এমনি নর্মালি লোকজনদের ঢুকতেই দিচ্ছে না হোটেল লবিতে। ওই সুপারিশ টুপারিশ নিয়ে ঢুকলাম, আরো দুটো তিনটে ফ্যামিলি এরকম আছে, তারাও বুঝলাম তার ভিতরে একজন সাবেক ফুটবলারও আসছেন তার ওয়াইফকে নিয়ে। এরকম বেশ ওয়েট করতেছে দুটো তিনটে ফ্যামিলি, ওরা আসবে। এর মধ্যে প্রথমে কোচরা আসলো, আমরা ভাবলাম এখনই ঢুকবে। কোচদের মধ্যে হাসান আল মামুন ছিলেন। হাসান আল মামুন আমার সময়ের খেলোয়াড়, মানে যে আমি যে সময় মাঠে যেতাম। মামুন ভাই বললেন যে, খেলোয়াড় আমজাদের দেখতে আসছেন, বসেন, এখনই চলে আসবে। এই খানিকক্ষণ ওয়েট করতেছে, আমার মেয়ে খুব অধৈর্য হয়ে গেছিল, কাদের দেখবো বাবা, কাদের দেখার জন্য এত বসে আছি। হঠাৎ করে হামজারেই দেখা গেল সবার আগে ঢুকতেছে। আমার ছেলে চিৎকার করে উঠছে, বাবা ওঠো ওঠো ওঠো, হামজা আসছে। এখন আমি তো একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি, কারণ আমি যার রেফারেন্সে আসছি, যিনি আমার হামজার সঙ্গে ইন্ট্রোডিউস করা দেবেন, তারে তো কোথাও দেখি না। এখন তাইলে আমি হামজার সঙ্গে যা কথা বলবো কিভাবে, আর অ্যাপ্রোচ করবো কিভাবে, ছবি তুলবো কিভাবে? তারপরেও আমি খুব নির্লজ্জের মতো গিয়ে হামজার একদম পথ আটকায় দাঁড়াইছি। দাঁড়ায় বললাম যে, হামজা, ইংরেজিতে বললাম, ভাঙাচোরা ইংরেজিতে, হামজা, আমি আসলে একজন ফুটবল ভক্ত বাবা, আমি আমার দুটো বাচ্চা নিয়ে আসছি, আপনার সঙ্গে একটু কথা বলায় দিব, ছবি তুলব। সে মানে তার যে ফার্স্ট রিয়াকশনটা, এটাতেই আমি মানে তাজ্জব হয়ে গেছি। দেখেন, আমি হামজার চেয়ে অনেক ছোট ছোট তারকারেও ডিল করছি জীবনে, এবং তাদের কাছ থেকে ওই যে বলছি আগে একদিন, এফ অক্ষরের গালিও শুনছি, ছবি তুলতে চেয়েও, স্রেফ একটু হ্যালো করতে চেয়েও গালি শুনছি। আমি ভাবছি হামজা খুব বিরক্তি প্রকাশ করবে, যে না, এই এতক্ষণ ট্রেনিং করে আসছি, ওরা দুপুর 3টা থেকে সেই 7টা পর্যন্ত ট্রেনিং করছে, ফলে এক্সস্টেড থাকবে না।
হামজা এক গাল হেসে দিয়ে বলতেছে, কই কই তোমার বাচ্চারা কই, ডাক দাও। আমি তাড়াতাড়ি ওদের দুজনের ডাক দিছে। হামজা মেয়েটারে জড়ায় ধরছে, ছেলেটারে জড়ায় ধরছে, ধরে মাথায় হাত বুলাচ্ছে। আমার ছেলেটারে জিজ্ঞেস করতেছে তুমি ফুটবলার হবে কিনা, বাংলায় জিজ্ঞেস করতেছে, সিলেটি বাংলা। আমার ছেলেও বুঝতেছে না, আমরাও খুব একটা বুঝতেছি না। এর মধ্যে অন্য একটা ফ্যামিলি চলে আসছে, তারা আবার ওর সঙ্গে ছবি তুলবে। হামজা খুব বিনয় সহকারে, মানে এমন না যে তাদের বললো আপনারা সরেন, তা না, খুব বিনয় সহকারে বললো যে আমরা ছবি তুলবো, আমি যতক্ষণ আছি, আপনারা যতক্ষণ আছেন এখানে সবার সঙ্গে ছবি তুলবো। কিন্তু এই বাচ্চা দুটোরে নিয়ে আসছেন উনি, তো আমি বাচ্চা দুটোর সঙ্গে একটু সময় কাটাই, ওদের সঙ্গে গল্প করতেছে, আমার দিকে পাত্তাও দিচ্ছে না। তখন মনে হচ্ছে হ্যাঁ, আমার বয়স যদি আমার ছেলের বয়স হতো তাহলে আমারে খুব পাত্তা দিত, জড়ায় টড়ায় ধরতো। তারপরে ওদের সঙ্গে টুকটাক একটু কোলে নেওয়া, হাত বুলা, মাথায় হাত বুলানো টুলানোর পরে আমি গিয়ে বললাম যে তাহলে আমরা একটু ছবি তুলি। প্রথমে আমরা ফ্যামিলি সহ ছবি তুললাম, এরপরে আমি ছবি তুললাম। তারপরে আমি বললাম যে হামজা তোমার আমার একটা জিনিস বলার আছে। বললো প্লিজ বলো। আমি বললাম যে দেখো, আমি আসলে একজন এক্স স্পোর্টস জার্নালিস্ট। তো বললো এক্স স্পোর্টস জার্নালিস্ট মানে? তা আমি বললাম আমি অলমোস্ট 18-20 বছর সাংবাদিকতা করছি বাংলাদেশে। তো বললে সে কি, তুমি তো তাহলে বেশ সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, তুমি সেই পরিচয়ে আসলা না কেন? তা আমি বললাম সেই পরিচয়ে এখন আসাটা কঠিন হতো। তা বলতেছে যে বলো। তা আমি বললাম আমি এখন টুকটাক কন্টেন্ট বানাই, কিন্তু সে পপুলার কিছু না, কেউ তেমন দেখে না। কিন্তু একটা জিনিস ঘটছে, আমার একটা কন্টেন্ট মিলিয়ন ভিউ হচ্ছে, শুধু মিলিয়ন ভিউ না, 1.5 মিলিয়ন ভিউ হচ্ছে। তুমি বলতে পারো সেই কন্টেন্টটা কি নিয়ে? তো একটু ভেবে বলতেছে বাংলাদেশের ফুটবল নিয়ে। তা বললাম না, সেই কন্টেন্টটা হচ্ছে হামজাকে নিয়ে, তোমাকে নিয়ে। তো ও হেসে দিছে। আমি বললাম কন্টেন্টটা শিরোনাম শুনবা না? তো বললো বলো। তা আমি বললাম কন্টেন্টটা শিরোনাম হচ্ছে আসছেন উদ্ধারকারী জাহাজ হামজা। তো বললো যে এটা বুঝতে পারি না, কি বলছো? তা আমি বললাম এটার মানে হচ্ছে বাংলাদেশে একটা জাহাজ আছে যেটা হচ্ছে উদ্ধারকারী, সেই জাহাজটার নাম সত্যিই হামজা, তোমার নাম যেমন হামজা সেটার নামও হামজা। সেই জাহাজটা কি করে, কোনো জাহাজ ডুবে যেতে থাকলে এসে ওইটাকে টেনে তোলে। এখন বাংলাদেশে ফুটবল ডুবে যাচ্ছে, সে অবস্থায় তুমি আসছো টেনে তুলতে, আমি এটা মেটাফরিক্যালি একটা ইয়ে করছিলাম, থাম দিছিলাম। এবং এই জিনিসটা মানুষ খুব পছন্দ করছে। ও হতভম্ব হয়ে আমার দিকে তাকায় আছে যে এই জিনিসটা আমি প্রথম শুনলাম যে বাংলাদেশে সত্যিই একটা উদ্ধারকারী জাহাজ আছে যার নাম হামজা, এবং এটা যে মেটাফরিক্যালি আমার সঙ্গে মিলানো যায়, এইটা আমি কখনো কল্পনাও করি নাই। সে পরে আমার খুব মানে বলতে খুব লজ্জা লাগতেছে, সে পরে বললো যে আমার তোমার সঙ্গে আড্ডা দিতে ভালো লাগবে, এই দফা তো হবে না, নেক্সট ব্রেকে আমি যখন আসবো আমি আশা করি তোমার কন্টেন্ট করার মতো করে আমরা একটা পডকাস্টের মতো করে একটু লম্বা সময় আলাপ করব। এর ভিতরে কিছু ফুটবলীয় টুকটাক নিজের মূর্খতা ওর সামনে প্রকাশ করলাম, ওরা আবার সেগুলো ভাল লাগছে। ও বলছে যে এগুলো নিয়ে মজা লাগতেছে তোমার সঙ্গে কথা বলতে। আমি বাংলাদেশের ফুটবলের হিস্ট্রি নিয়ে কিছু কথা বললাম, অমুক তমুক। ও বললো যে এগুলো শুনে আমার খুব ভাল লাগতেছে। এর মধ্যে বাকি ফ্যামিলিগুলো চলে আসছে, ওকে তো ছাড়তে হবে, কতক্ষণ আটকায় রাখবো, অলমোস্ট 10-15 মিনিট আটকে আছে এইসব গল্প করতে করতে। ও নিজে বলতেছে যে সৌমিত আর ফাহমিদুল্লাহ আছে, তুমি ওদের সঙ্গে ছবি তুলবা না? সৌমিত আর ফাহমিদুল্লাহ আমার দেখে সে তারা কি বুঝছে জানি না, এর মধ্যে মামুন ভাই চলে আসে। মামুন ভাই এসে হামজার সঙ্গে ইন্ট্রোডিউস করে দিল যে দাদা কিন্তু আমাদের দাদা সিনিয়র জার্নালিস্ট ছিলেন, অমুক তমুক। এটা শুনে সৌমিত্রাও খুব খুশি, সৌমিতদের সঙ্গে গল্প করতেছি। সৌমিত আর ফাহমিদুল মানে কি পরিমাণে দুষ্টু, কি পরিমাণে দুষ্টু। আমি এতদিন পত্রপত্রিকায় পড়ে টিভিতে দেখে আমি ভাবছি এরা মহাতারকা, এরা থাকবে রিজার্ভ, এরা কারোর সঙ্গে কথা বলবে না। ও মা, কথা একটা বলতে দেরি আছে, এদের দুষ্টামি শুরু করতে দেরি নেই। আমার ছেলে মেয়ের সঙ্গে ওদের অ্যাটিটিউড দেখে আমার বারবার মনে হচ্ছিল যে কাছাকাছি বয়সের ছোট ভাইটাই হবে, মানে ওরা ওদের চেয়ে একটু বড় ভাই, এই খুনসুটি করতেছে, এই দুষ্টুমি করতেছে। আমার ছেলেরা তখনই ফুটবল খেলা শেখায়, এরকম একটা অবস্থা। তারা একসঙ্গে ছবি তুলতেছে নিজেরাই ডেকে ডেকে। আমার ছবি তুলে দিচ্ছিলেন আমার এক বড় ভাই, ও তারে বলতেছে যে এদের সঙ্গে আমার এইভাবে ছবি তোলেন, এদের সঙ্গে এইভাবে ছবি তোলেন। পরে আমরা 4 জন জড়াজড়ি করে ছবি তুললাম, আবার 2 জনদের 2 হাতে নিয়ে ছবি তুললাম, মানে যতদূর মজা সম্ভব। এর মধ্যে আমি আর এক কাণ্ড করছি, আমি ফাহমিদুলের সঙ্গে ইংরেজিতে কথা বলার চেষ্টা করতেছি। আমার ইংরেজিতে কদ্দূর হয় আপনারা বোঝেনি। তারপরে ফাহমিদুলের সঙ্গে 2-3টা বাক্য বলার পরে পাশ থেকে সমিত সোম বলতেছে যে দাদা ও কিন্তু খুব ভালো বাংলা বলতে পারে, আপনি বাংলায়ও বলতে পারেন। পরে দেখি ফাহমিদুল আমার চেয়ে ভালো বাংলা বলে, বাংলায় দুষ্টামি শুরু হলো। তা আমি সৌমিত্রে বললাম যে তুমি যে বাংলা বলতে পারো তা কিন্তু জানি, তোমার আমি একটা ইন্টারভিউ দেখছি। তো
তা তুমি কলকাতার বাংলায় কথা বলো কেন? তখন ফাহমিদুল বলতেছে যে বোঝেন না, এক একজন তো এক একটা ফ্যাশন পছন্দ করে, আমার আবার কলকাতারটা পছন্দ না, আমার বা ঢাকাটাই পছন্দ। এই নিয়ে দুজনের ও জায়গায় আবার বেশ লেগে গেল, মানে খুনসুটি লেগে গেল। সমিত বলতেছে যে আমি আসলে ঠিক কলকাতার ভাষায় কথা বলি না, আমি আসলে একদম পলিশড বাংলায় কথা বলি, আমার বাংলাটা সুন্দর না। সে আমার সাক্ষী মানতেছে আমার বাংলাটা সুন্দর না। আমি বলছি ঠিক আছে সবই, কিন্তু মাঝে মাঝে ভার্ব গোলায় ফেলো তুমি। তো বলতেছে এটা ঠিক হয়ে যাবে, আর কয়দিন ন্যাশনাল টিমের হয়ে খেলতে দেন, দেখবেন যে আপনার চেয়ে ভালো বাংলা বলতেছে। মানে তুখোড় মজা, তুখোড় মজা, খুবই আনন্দ পাইছে। সবচেয়ে বড় কথা যে এর মধ্যে আমাদের ক্যাপ্টেন যাচ্ছে পাশ থেকে, আমার ছেলে আর কাউরে চিনুক মা না চিনুক সে চিৎকার করে উঠছে বাবা ক্যাপ্টেন, বাবা ক্যাপ্টেন। এত জোরে চিৎকার করে উঠছে জামাল নিজেই দাঁড়ায় গেছে। জামাল ওরে তাকায় বলতেছে হ্যাঁ বলো। ও জামাল ও বলতেছে যে আমরা ছবি তুলবো আপনার সঙ্গে। তখন জামাল ডাক দিল আমাদের সবাইকে, আমরা ছবি তুললাম, আবার ওই সৌমিত্রাও আসলো, ওখানেও মজা হলো। এর মধ্যে একটা জিনিস হলো, আমি বলে রাখছিলাম মামুন ভাইরে, হাসান আল মামুনের, যে একটু কাজেমরে দাঁড় করাবেন। কাজেম কই আমি খুঁজে পাচ্ছি না, চেহারায় আমি চিনতেছিলাম না। কাজেমরে একটু খুঁজে দেবেন, ওর সঙ্গে একটু কথা বলতে চাই, একটু স্পেশাল কথা বলতে চাই, কারণ ও সম্পর্কে আমার ভাতিজা, সেই জিনিসটা ওর সঙ্গে ওরে একটু বলতে চাই যে তুমি আমার ভাতিজা। ও মামুন ভাই এর মধ্যে এসে বলতেছে যে আপনার আড্ডা শেষ হয়েছে। আমি বললাম এদের আড্ডা শেষ হবে বললাম মনে হয় না। সমিত আর ফাহমিদুল যেভাবে আড্ডা শুরু করছে, শুধু আমার ছেলেদের সঙ্গে, ছেলে মেয়ের সঙ্গে তা না, এছাড়াও বাকি দু তিনটা ফ্যামিলি যারা গেস্ট ছিল সবার সঙ্গে আড্ডা দিচ্ছে। এবং ওদেররা ভুলেই গেছে যে ওরা ট্রেনিং করে আসছে, ওদের এখন রুমে যেতে হবে, শাওয়ার নিতে হবে, মনে হয় পুরোটাই ভুলে গেছে। ওরা এখন আড্ডা সারা রাত চললেও ভালো। পরে শেষ পর্যন্ত তারা কথা দিছে যে নেক্সট ব্রেকে, যে বললাম যে হামজা নেক্সট ব্রেকে ইন্টারভিউ দিবে, সৌমিত আর ফাহমিদুল কথা দিচ্ছে যে নেক্সট ব্রেকে তারা ইন্টারভিউ দেখবে না দেখ, হামজা সহ একটা জমজমাট আড্ডা দেবে। একটা বললো যে আমরা কোনো একটা হোটেল এই হোটেলেরই কোনো একটা রুমে বসে লম্বা সময় ধরে আড্ডা দিব। এবং ওদের একটা জিনিস আমি বুঝলাম, এই প্রসঙ্গে একটু বলি, দেখেন এই জিনিসটা জামাল, এর মাঝে জামালের কন্টেন্টে বলছি, জামাল কিন্তু স্টিল সাফার করে, ওর বাংলাদেশে ওইভাবে কোনো বন্ধু সার্কেল হয় নাই। একটা খুব জরুরি হচ্ছে অফুটবলীয় বন্ধু সার্কেল। ক্রিকেটারদের যেমন অক্রিকেটীয় সার্কেল দরকার, কারণ ওখানে তারা রিল্যাক্স হইতে পারে। দেখেন যদি নর্মাল আজকে যদি সাংবাদিক হিসাবে যেতাম, বা একটা বোদ্ধা হিসাবে, আমি তো পণ্ডিত বা বোদ্ধার না, সেই হিসাবে যদি কেউ যেত, তাহলে কি হতো, ওরা আবার বোর হতো, আবার ওই টেকনিক্যাল কোশ্চেন, তুমি কেন এই ইয়েতে খেলো, তুমি কি উঠে খেলতে পছন্দ করো কি না, অমুক তমুক করে আবার বোর হতো। যে প্র্যাকটিস করে আসলাম এতক্ষণ ধরে ফুটবল খেলতেছি, ফুটবল কোচ বক্তৃতা দিচ্ছে ফুটবল নিয়ে, আবার আড্ডাটাও ফুটবল, মানে এখানে লাইফটা কই, সেই লাইফটা ওদের হওয়াটা জরুরি, সেটা আমি ফিল করলাম। কারণ আমার মতো অবাজন ওরা তো কেউ আমার পরিচয় জানে না। ধরেন আপনাদের কাছে আমার একটা পরিচয় আছে, আমি ধরে নিলাম, কিন্তু সেটা তো ওখানে লুকানো ছিল। ওরা তো জানে না যে এই লোক দু চারটা বই লিখছে, এই লোক এত বছর ধরে এই করে। ওরা স্রেফ একজন বাংলাদেশি বয়স্ক মানুষ, 45-46 বছর বয়স্ক মানুষ, যে তার বাচ্চাদের নিয়ে আড্ডা দিতে আসছে, এরকম একটা লোকরা ওরা মিস করতে চাচ্ছে না। তার মানে দে ওয়ান্ট এ সার্কেল ইন বাংলাদেশ, ইন ঢাকা। এইটা হলে ওরা আরো বেশি বাংলাদেশের হয়ে উঠবে বলে আমি ফিল করি। আমার পক্ষে হয়তো সেই সঙ্গটা ওদেরকে নিয়মিত দেওয়া সম্ভবও হবে না, বা সেটা হয়তো বাস্তবও না, সেই যোগ্যতাও আমার নাই। তবে আমিও অনুরোধ করব যে এদের কাছাকাছি রিচ আছে এরকম লোকেরা চেষ্টা করবেন ওদেরকে একটু সঙ্গ দেওয়ার। যে সন্ধ্যাগুলোতে ওদের এনগেজমেন্ট নেই, যে সন্ধ্যাগুলোতে ইন্টারভিউ নেই, যে সন্ধ্যাগুলোতে ফুটবল নেই, ওই সন্ধ্যাগুলোতে ফুটবল ছাড়া অন্যান্য বিষয় নিয়ে ওদের সঙ্গে আড্ডা দেন। আপনারা পরিচিতরা যারা আছেন, ওদের প্রত্যেকের আত্মীয় স্বজন আছে ঢাকায়, একটু সময় দেন, তাহলে ওরা আরো বেশি বাংলাদেশের বলে নিজেদের মনে করবে। সবচেয়ে বড় কথা যেটা শেষ করি নাই, কাজেম অনেকক্ষণ ধরে কাজেমই দাঁড়ায় ছিল, যেহেতু মামুন ভাই বলছে যে দাদা একটু তোমার সঙ্গে কথা বলবে, আমি তারে গিয়ে বললাম যে তুমি কি ভাবতে পারো যে আমি তোমার চাচা হই? ও হেসে দিছে, হেসে দিয়ে বলছে হ্যাঁ বুঝতে পারছি, কেন? তাই আমি বললাম বলো তো কেন? বলছে বাবা তো ক্রিকেটার ছিলেন, আপনি নিশ্চয়ই ওই সময় সাংবাদিকতা করতেন, কারণ মামুন স্যার বলছে যে আপনি সাংবাদিক। তাই বললাম হ্যাঁ, শুধু আমি সাংবাদিকতা করতাম ব্যাপারটা এইভাবে বললো না। আজকে যেমন এইখানে আমি তোমাদের ভক্ত হিসাবে আসছি, আমি তোমার বাবার ভক্ত ছিলাম। মানে সুমন ভাই হালিম শাহ দুই এন্ডে ব্যাট করতেছে, এক এন্ডে সুমন ভাইয়ের ভেতরে এক ধরনের নারকীয় সৌন্দর্য ছিল। সুমন ভাই তো আপনারা দেখছেন চিরকাল, হাবিবুল বাসার সুমন, যে আগ্রাসী সৌন্দর্য, দুপাশে সমানে পিটাচ্ছে, পুল করতেছে, স্কোয়ার কাট করতেছে। আর হালিম শাহ ওয়াজ বিউটিফুল। আপনার মনে হবে মার্কোয়া ব্যাট করতেছে ওই পাশে। হালিম শাহ যে কেন ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারলেন না, এটা বিরাট একটা দুর্ভাগ্য। সেই দুর্ভাগ্যটা শেষ হলো কাজেমরে দিয়ে। কাজেম ন্যাশনাল টিমের হয়ে খেলতেছে, আমি ওইটা ওরে জিজ্ঞেস করলাম যে বাবা কি বলেন,
বাবার যে আফসোসটা ওইটা কি গেল? তো প্রথমে আফসোসটা বুঝতেই পারতেছে না, পরে বলল যে না, ওই রকম কোনো আফসোস বাবার নাই। বাবা বলেন যে যতদূর পারছি খেলছি, যারা খেলা দেখছে তারা ভালো বলছে, ওইটাই ঠিক আছে, আমার হয়তো ওইটুকুই প্রাপ্য ছিল। তুমি ন্যাশনাল টিমের হয়ে খেলতেছো, এটাকে আমি এইভাবে দেখি না যে আমার দুঃখটা তুমি ঘোচাচ্ছ, কারণ আমি এইভাবে দেখি যে তুমি তোমার জায়গাটায় গেছো। এটা আমার জন্য প্রাইড যে আমার ছেলে লাল সবুজের জার্সি পরে মাঠে দৌড়াচ্ছে। তাই বললাম তুমি অনেক বড় কাজ করে ফেলছো, বাংলাদেশের সবচেয়ে সুন্দর ব্যাটসম্যানদের একজনকে গর্বিত করতে পারছো ন্যাশনাল টিমের জার্সি পরে। তো তোমার বাবারে আমাদের শুভেচ্ছা পৌঁছায় দিও। ও খুব খুশি, ওর বাবা বোধহয় সম্প্রতি একবার দেশেও আসবেন। ও তো আমাদের এখানেই খেলে, পুলিশ এফসিতে খেলে, এবং কি অসাধারণ খেলে, কি অসাধারণ খেলে। লাস্ট ম্যাচে আমি ওর পারফরমেন্স দেখে মুগ্ধ হয়ে গেছি। দেখেন, শুধু যারা বিদেশে থাকে তাদের কথা বললাম, এর মধ্যে দেশেরও অনেকের সঙ্গে দেখা হয়েছে। আমাদের দেশে থাকে যেসব ফুটবলাররা, সোহেল বা ওদেরকেও দেখলাম। কিন্তু যেটা হয় যে আপনারা জানেন যে ওই যে বাঙালিদের তো একটা প্যাশন থাকে যে এদের তো দুদিন পরে পাবো না, এই জন্য ওদের সঙ্গে একটু বেশি হইচই করলাম। কিন্তু আমার যে দুটো বড় শিক্ষা হলো, শুরুতে যেটা বললাম, একটা হচ্ছে যে 18-20 বছর ধরে সাংবাদিকতা করছি, কম তারকা দেখি নাই ভাই, কম তারকা দেখি নাই। গালি খাইছি, অলমোস্ট বের করে দিচ্ছে, এরকম হোটেলে ঢুকতেছে প্র্যাকটিস শেষে, অ্যাপ্রোচ করছি, সিকিউরিটিরে ডাক দিচ্ছে যে এ লোক এখানে কেন, এরকম ঘটনাও ঘটছে, বহু ঘটনা ঘটছে। মানে সবই খারাপ অভিজ্ঞতা তা না, মাঝারি অভিজ্ঞতা আছে, ভালো অভিজ্ঞতা আছে, কিন্তু ভাই এত আনন্দের অভিজ্ঞতা হয় নাই কোনোদিন। আমি কোনোদিন দেখি নাই, ওই যে বললাম যে ওরা কি পরিমাণে বাংলাদেশকে ওন করতে চায়, বাংলাদেশের কতগুলো মানুষ ওদের ভালোবাসতে আসছে, মানে ওরা জানেও না যে এই দেশের মানুষ ওদের কি পরিমাণে ভালোবাসতেছে, জানে, পত্রপত্রিকায় পড়তেছে। আমার সমিত বলতেছিল যে হামজা ভাই সেই ক্রেজ, ভাই রে ভাই, হামজা ভাই যে কি ক্রেজ, হামজা ভাই বোধহয় এখন সুপারস্টার, ফিল্মে নিয়ে নেন, আপনারা এক কাজ করেন, হামজা ভাই রে এখানে ফিল্মে ঢুকায় দেন। এত দুষ্টু এগুলা, ওরা জানে যে ওদের নিয়ে ক্রেজ আছে, কিন্তু ওরা এটা ফিল করতে চায়, এটা ওরা ফিল করতে চায়। একজন ভক্ত ওদের কাছে গেছে, এটাতে ওরা বিরক্ত হচ্ছে না। আমরা ভাবতেছিলাম, হ্যাঁ ওই যেদিন ঈদের নামাজে বেরোচ্ছে ওরা একজন, এটা নাম বলবো না, একজন, নাম প্রকাশে অনিচ্ছুক হিসাবেই বলি, পুরো ব্যাপারটাই তো অফ দ্য রেকর্ড, কোনো কিছু অন দ্য রেকর্ড না। তার ভিতরে একজন একটু বলছে যে এগুলা একটু ডিস্টার্বিং লাগে, তারপরেও ঠিক আছে, এটা তো তারা করে আনন্দ পাওয়ার জন্য, যে বেশি মানুষের কাছে আমাদের এই মোমেন্টগুলো পৌঁছায় দিতে। তবে হ্যাঁ, আমি আপনাদের একটা জিনিস অ্যাসিওর করে, আমি কোনোভাবে ওখানে সাংবাদিকতা করার চেষ্টা করি না। সর্বোচ্চ সবাইরে যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে জিতবো সিঙ্গাপুরের এগেনস্টে, অলমোস্ট সবাই বলছে সৌমিত খুব খেপে গেছে, কেন জিতবো না, মানে খেপে যাওয়া মানে খুব মুখ টুকি করে বলতেছে কেন জিতবো না দাদা, অবশ্যই জিতবো। আর বাকিরা সবাই বলছে হামজা থেকে শুরু করে ইনশাল্লাহ আমরা যদি আমাদের সেরাটা খেলি তাহলে জিতে ফিরবো। সে আমি বললাম, হামজারে বলতেছিলাম যে ডিফেন্সে কি একটু ভয় আছে বা আমাদের লোন স্ট্রাইকার নাই, এটা বললো এগুলো সমস্যা না, এগুলো নিয়ে ভাইবেন না, মূল ব্যাপার হচ্ছে আমাদের ভালো খেলতে হবে, ভালো খেললে জিতে যাব। মানে বুঝেন ওদের জোশটা কোথায়, ওরা ওই সব মানে অন ফিল্ড ওই সব টেকনিক্যাল আলাপে আগ্রহী না, ওরা আগ্রহী হচ্ছে খেলা নিয়ে। এবং সেই জায়গাটায় আমি একটা জিনিস আপনাদের অ্যাসিওর করতে পারি যে আমি ওদের ডিস্টার্ব করি নাই এই অর্থে, হ্যাঁ অবশ্যই ডিস্টার্ব করছি, কারণ ওরা প্র্যাকটিস থেকে আসছে, ওদের ওই সময় রুমে চলে যাওয়ার কথা, প্রায় 40 মিনিট ধরে আমরা সবাই মিলে ওরা আটকায় রাখছিলাম, আমরা 5-6 জন লোক, ওরা 6-7 জন, এই মিলে ওদের আটকায় রাখছি, এটা তো অবশ্যই ডিস্টার্ব হচ্ছে। কিন্তু সাংবাদিক হিসাবে আমি ওদের একদম ডিস্টার্ব করি না, কোনো টেকনিক্যাল কোশ্চেন করার চেষ্টা করি নাই, কোনো সাংবাদিকতা করার চেষ্টা করি নাই, স্রেফ ভক্ত হিসাবে ওদের কাছে অ্যাপ্রোচ করছি, ভক্ত হিসাবে আগাইছি এবং চেষ্টা করছি আমার সেই ভক্ত সত্তাটা ধরে রাখার। সবচেয়ে বড় প্রাপ্তি যেটা শুরুতেই বললাম যে এই প্রথম বহুকাল পরে, সে 2011 সালে নাকি 2010 সালে মেসি আসছিল, তারপর থেকে আজকে বোধহয় কত বছর পার হয়ে গেল, তাহলে 15 বছর, 15 বছর পরে আবার টের পেলাম যে আমার ভেতরে সেই কিশোরটা বেঁচে আছে, যে এখনো তারকাদের দেখলে উচ্ছ্বসিত হয়। আমি নিশ্চিত করে বলতে পারি কালকে ওইখানে যে কটা বাচ্চা ছিল তাদের যে কারোর হচ্ছে আমার উচ্ছ্বাস বেশি ছিল। আমি দৌড়ায় দৌড়ায় কথা বলতেছিলাম, একবার এর সঙ্গে একটু, একবার ওর সঙ্গে একটু, আমার মনে হচ্ছিল যে আমি 10-15 বছর বয়সে ফিরে গেছি, আমি আমার সেই শৈশবে ফিরে গেছি। এই দিনটা ফিরায় দেওয়ার জন্য আমাদের ফুটবলারদের অনেক 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 ধন্যবাদ। আমি জানি না আমাদের সিঙ্গাপুরের বিপক্ষে রেজাল্ট কি হবে, আমাদের ফুটবল কোথায় যাবে, কত দূর যাবে, সেগুলো সব স্রষ্টার হাতে, এদের পায়ে। কিন্তু রিয়েলিটি হচ্ছে আমার যে ব্যক্তিগত জীবনে আমার যে মরে যাওয়া সত্তাটা তারা ফিরায় দিল, এর জন্য অনেক ধন্যবাদ। অনেক দিন এটা মনে থাকবে, যতদিন বেঁচে থাকবো ততদিন মনে থাকবে এটা। সবাই ভালো থাকবেন, হামজাদের সবাইকে অনেক ধন্যবাদ।